নতুন মন্ত্রিসভার শপথের আগেই নিজ মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছেন উপদেষ্টারা। সোমবার দুপুরে তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এসব বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু প্রথমেই জানতে চাই যে আপনাদের তো নিজ নিজ কর্মক্ষেত্র এবং কর্মপরিচয় রয়েছে, সেক্ষেত্রে পরশু থেকে আপনি কি আবারও পরিবেশ আন্দোলনে ফিরে যাচ্ছেন কিনা? জি, অতি অবশ্যই ফিরে যাচ্ছি। আমার একটা সৌভাগ্যের বিষয় ছিল যে আমি যে দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব প্রথম দিকে পেয়েছিলাম, পরে অবশ্য আরেকটা যোগ হয়েছে। ওই দুটো মন্ত্রণালয়ের কাজ আসলে আমি যে কাজটা করতাম বেসরকারি জীবনে তার সাথে সম্পৃক্ত ছিল। ফলে আমি সরকারি পরিচয় থেকে বেসরকারি পরিচয়ে চলে যাব। জি, আরেকটি বিষয় জানাবেন যে পরিবেশ উপদেষ্টা আর পরিবেশ আইনজীবী দুটির মধ্যে কোনটি বেশি চ্যালেঞ্জিং? দুটোই চ্যালেঞ্জিং। দুটোই চ্যালেঞ্জিং কারণ বেসরকারি খাতে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার ওখানে প্রোটেকশন মেকানিজমটা খুব কম। আর সরকারি এখানে এসে আমরা অনেকগুলো কাজ শুরু করতে পেরেছি, কিন্তু শুরুর যে ফলটা মানুষকে দেখানো, এই ফলটা দেখানোতে সময় লেগে যাবে। সেটা আপনি বায়ু দূষণ বলেন, শব্দ দূষণ বলেন, সেন্ট মার্টিন বলেন, বন পুনরুজ্জীবন বলেন, আবার বন ফিরিয়ে আনা বলেন, আপনি কাজটা শুরু করতে পেরেছেন, কিন্তু কাজটার ধারাবাহিকতা পরবর্তী সরকার কিভাবে রাখবে এটা একটা বড় চ্যালেঞ্জ। যেটা যখন আমি বেলা করতাম তখন এটা আমার চ্যালেঞ্জ ছিল না, কারণ আমি আমার মতে আমার কাজটা করতাম, ওটার ধারাবাহিকতাটা রাখাটা আমার আমার নিজের উপর নির্ভর করতো। ফলে দুই ক্ষেত্রে চ্যালেঞ্জ দুই রকমের, কিন্তু দুই ক্ষেত্রে আনন্দ দুই রকমের। আমার ভালো লেগেছে যে পরিবেশ রক্ষায় কিছুটা হলেও কাজ করবার সুযোগ পেয়েছি, যেটার হয়তো একটা ফুটপ্রিন্ট ইভেনচুয়ালি থেকে যাবে। আপনার কাছে একটু স্পেসিফিক ভাবেই জানতে চাই যে নির্বাচন তো পুরো অন্তর্বর্তী সরকারের অর্জন, কিন্তু আপনার দৃষ্টিতে পরিবেশ মন্ত্রণালয়ে আপনার অর্জন কতখানি, যার খানিকটা আপনি জানাচ্ছিলেন? আচ্ছা, আমি আসলে অর্জন বা সাফল্য ব্যর্থতা এগুলো বলতে চাই না, কারণ আমরা ছিলামই মাত্র 1.5 বছর। আর এখানে বায়ু দূষণে আপনি পৃথিবীতে শীর্ষে, শব্দ দূষণে আপনি পৃথিবীতে শীর্ষে, বর্জ্য ব্যবস্থাপনায় পৃথিবীর সর্বনিম্নে থাকা দেশগুলোর 10টার মধ্যে আপনার অবস্থান 9 নম্বর। সেখান থেকে তো আর রাতারাতি উত্তরণ ঘটে না। তবে কয়েকটা কয়েকটা জায়গায় কাজ শুরু হয়েছে, যেমন ধরেন সেন্ট মার্টিন দ্বীপ যদি বলেন, সেখানে প্রতিবেশ ব্যবস্থা ফিরে আসা মোটামুটি শুরু হয়েছে। যেখানে নিয়ন্ত্রণ আরোপ করা গেছে, যেটা অসম্ভব ভাবা হতো। অনেক বন এলাকা ফিরিয়ে আনা গেছে, যেগুলো উন্নয়ন প্রকল্পে দেওয়া হয়েছিল। প্রায় 10,000-এর উপরে বন বন এলাকা ফিরিয়ে আনা হয়েছে। কিছু কিছু আইন আমরা করে যেতে পেরেছি। বায়ু দূষণে স্থানীয় উৎসগুলো কন্টেইন করার কাজটা শুরু হয়েছে, কিন্তু এটা আরো 3 থেকে 5 বছর চললে তারপরে বায়ু দূষণের মানটা কমে আসবে। হর্নের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, শপিং মলগুলোতে প্লাস্টিক বন্ধ, পলিথিন বন্ধ হয়েছে। যদিও কাঁচা বাজারে পারিনি, নানান কারণেই পারা যায়নি, কিন্তু যদি ধারাবাহিকতা বজিয়ে থাকে ইভেন্চুয়ালি পারা যাবে। আমরা আহ, কিছু কিছু জলাশয়ও রক্ষা করতে পেরেছি। আসলে দৃষ্টান্ত সৃষ্টিটাই উদ্দেশ্য ছিল। ফলে এই যে সেন্ট মার্টিন, শপিং মলে পলিথিন বন্ধ করা, হর্নের বিরুদ্ধে অভিযান করা, বন ফিরিয়ে আনা, আমরা মধুপুর শালবন, চুনতি বন, সোনাদিয়া বন, শেরপুরের বন, এগুলোতে সমস্ত ইউক্যালিপটাস একাশিয়া সরিয়ে আবারও প্রাকৃতিক বনে ফেরত যাচ্ছে। যে ইউক্যালিপটাস আকাশিয়া বাংলাদেশের বন বিভাগ আর কখনো লাগাবে না, এই অনুশাসনটা দিয়ে গেছি। কয়েকটা আইন হয়েছে, যেমন আমাদের দেশে বন সংরক্ষণ আইন ছিল না, সেটা হয়েছে। বন্যপ্রাণী নিয়ে একটা আইন হয়েছে, যার অধীনে বন্যপ্রাণী ট্রাস্ট গঠন করা সম্ভব হবে। আমরা হাওর সুরক্ষার আইন করতে পেরেছি। ফলে আইন নীতি, কিছু কিছু ইকোসিস্টেম ফিরিয়ে আনা, কিছু কিছু ক্ষেত্রে দূষণের বিরুদ্ধে ব্যবস্থা করা। আরেকটা সুসংবাদ দিয়ে রাখি, যদি এটা এখনো চূড়ান্ত সুসংবাদ হিসেবে দেয়া যাচ্ছে না, সেটা হচ্ছে যে ঢাকা শহরের 4টা নদী আর 19টা খাল পুনরুদ্ধারে একটা বড় প্রকল্প, যেটা পানি সম্পদ, পরিবেশ এবং স্থানীয় সরকার মিলে করছে, সেটাতে বিশ্ব ব্যাংক আনুষ্ঠানিকভাবে অনুমতি দিয়ে দিয়েছে। এখন বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিকতা শেষ হলে ওই নদী রক্ষার কাজগুলো শুরু হবে, এবং এবারের কাজগুলো কিন্তু কংক্রিট কাজ। তো আপনি ভিজিবল ফল দেখবেন 5 থেকে 10 বছর পরে। 5 থেকে 10 বছর পরে নিশ্চয়ই আপনি যেভাবে বলছেন সুবিধাগুলো পাওয়া যেতে পারে, কিন্তু আপনি থাকা অবস্থায় পলিথিন বা সাইলেন্ট জোন পুরোপুরি কার্যকর হয়নি, আপনি সূচনা করে গেলেন। সেক্ষেত্রে পুরোপুরি কার্যকর না করতে পারার ব্যাপারে আপনার মনে কি দুঃখ রয়ে গেল কিনা? আহ দেখেন, আপনি যখন কোনো একটা পাবলিক সার্ভিসে থাকেন তখন সব কাজ করে ফেলেছি, সব হয়ে গেছে,
এই তৃপ্তি নিয়ে আপনি কখনোই যেতে পারবেন না। যেটুকুন করা গেছে তার চেয়ে হয়তো আরেকটু ভালো করা যেত যদি প্রথম থেকেই ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলো একই রকম সচল থাকতো। আর আমরা একটা সিস্টেম ইনহেরিট করেছি যেখানে ব্যাপারটা এরকম না যে সবকিছু ঠিক আছে আপনি কি কেবল কাজটা করে দিবেন, তা কিন্তু না। আপনাকে সিস্টেমটাই ঠিক করে আনতে হয়েছে, তারপরে কাজ শুরু করতে হয়েছে। পলিথিন এবং প্লাস্টিক বা শব্দ দূষণের যে ব্যাপারটা, এটা পৃথিবীর কোনো দেশই এক বছরে পারে না, তাৎক্ষণিকভাবে পারে না। এটা একটা সময়ের সাপেক্ষ প্রক্রিয়া। বা নদী দূষণ মুক্ত করা, বায়ু দূষণ চীনের মতন দেশের লাগে 10 বছর। তো আমাদের যেহেতু শুরু হয়েছে, আমি আশা করি পরবর্তী সরকার এগুলো প্রাধিকার দিয়ে করবে এবং তখন কাজটা হবে। আমি তখন মন খারাপ করব যখন দেখব যে কাজগুলো শুরু করেছি এগুলো আর কোনো ধারাবাহিকতা থাকছে না। সো লং ধারাবাহিকতা আছে, আমি বলবো না যে আমি মন খারাপ করেছি। আচ্ছা, এবার যদি প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা একটু রাজনৈতিক পরিবেশের দিকে নজর দিই, সেটি জি। আসলে কতটা পরিবর্তন করতে পারলেন আপনারা? একদম আপনার মূল্যায়ন জানতে চাই। আহ আমার মতে সেখানেও ইতিবাচক একটা আবহ তৈরি হচ্ছে। একটা বিষয় কি, যে আমি সবসময় বলি, আমি জানি যে এটার ব্যত্যয় নিয়েও আপনারা কথা বলবেন, যে আমাদের সময় যেভাবে মানুষ মন খুলে সমালোচনা করতে পেরেছে, কথা বলতে পেরেছে, বস্তুনিষ্ঠভাবে সমালোচনা করতে পেরেছে, এইটা একটা কালচারে বড় পরিবর্তন আসবে। আর যেহেতু আমরা রাজনৈতিক পরিবর্তনগুলো জুলাই সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে করব, আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান দিয়ে ওই বাস্তবায়নের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এখন গণভোটের মাধ্যমে জুলাই সনদটা ভ্যালিডেটেড হয়েছে বাই পিপল। এখন যদি শপথ গ্রহণের পরে পার্লামেন্টে যে সমস্ত দল আছে, প্রতিনিধিরা আছে, তারা যদি আহ দ্রুততার সাথে এই সংস্কারগুলো বাস্তবায়ন করে ফেলে, তাহলে আমি বলবো যে এটা আমরা অ্যাচিভ করতে পারবো। সেটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে, 54 বছরের রাজনৈতিক কালচার আপনি 1.5 বছরের একটা সরকারের কাছ থেকে পরিবর্তনের আশা করতে পারেন না। আমরা যদি পরিবর্তন করতামও, জোর করে কিছু চাপিয়ে দিতাম, সেটা টেকসই হতো না। যেমন 111-এর সরকার সেটা পারে নাই, তারা অনেক কিছু শুরু করেছিল কিন্তু পারে নাই। ফলে আমাদের প্রসেসটা হয়তো স্লো হবে কিন্তু এটা স্টেডি হবে। এটা এখন জনগণের নির্বাচিত প্রতিনিধি কর্তৃক চূড়ান্তভাবে বাস্তবায়িত হবে। সেক্ষেত্রে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটিকে আপনারা কোথায় রেখে যাচ্ছেন বলে আপনি মনে করেন? গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা যেন প্রসারিত হয়ে ইনস্টিটিউশনালাইজড হয় বা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করে, তার ভিত্তিপ্রস্তর আমরা রচনা করে দিয়ে গেছি। জি, সৈয়দা রিজওয়ানা হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।